প্রিয় শিক্ষার্থীবৃন্দ, নিশ্চয়ই তোমরা ভালো আছো। আজ বাংলা দ্বিতীয় পত্রের সমাস অধ্যায়ের তৃতীয় ক্লাস। প্রথম ক্লাসে আমি সমাস কি, সমাসের পরিভাষা, সমাসের প্রকারভেদ, কিভাবে সমস্ত পদ গঠিত হয় এই বিষয়গুলো আলোচনা করেছিলাম এবং দ্বন্দ্ব সমাসের কিছু অংশ আলোচনা করেছিলাম। আজ আলোচনা করব দ্বন্দ্ব সমাসের বাকি অংশ, বাকি অর্থাৎ অলুক দ্বন্দ্ব আলোচনা করেছিলাম। এখন আমরা বহুপদী দ্বন্দ্ব এবং একশেষ দ্বন্দ্ব আলোচনা করব। তারপরে আলোচনা করব দ্বিগু সমাস। তোমাদের কাছে একটা কথা বলবো, সেটা হচ্ছে এই ক্লাসগুলো যখন শেষ হবে, তোমাদের যার কাছে যে ব্যাকরণ বই আছে সেই বই থেকে তোমরা উদাহরণগুলো দেখার চেষ্টা করবে। আমি হয়তো ক্লাস করার সময় অল্প কিছু উদাহরণ প্রয়োগ করছি, তোমরা এগুলো দেখবে। পরবর্তীতে যদি কোনো সমস্যা থাকে সেগুলোর সুযোগ থাকলে আমরা সেটি নিয়ে আলোচনা করব, তোমাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। তাহলে গত ক্লাসে আলোচনা করেছিলাম দ্বন্দ্ব সমাস কাকে বলে, একটু পুনরালোচনা করছি। সেটা হচ্ছে দ্বন্দ্ব সমাসে মূলত পূর্বপদ এবং পরপদ উভয়েরই বা উভয় পদেরই অর্থ প্রাধান্য বজায় রেখে সমস্ত পদ গঠিত হয়। এবং সেখানে একটা কথা তোমাদেরকে বলেছিলাম যে আমরা কি করব, যেটি অলুক দ্বন্দ্ব, যেটি বহুপদী দ্বন্দ্ব এবং একশেষ দ্বন্দ্ব, এই তিনটি বাদে বাকি সব সমাসের নামের ক্ষেত্রে আমরা দ্বন্দ্ব সমাস লিখব। দ্বন্দ্ব সমাস লিখলেই তোমরা সেখানে পূর্ণ নম্বর পাবে। অর্থাৎ আমাদের বিপরীতার্থক দ্বন্দ্ব, মিলনার্থক দ্বন্দ্ব, বিরোধার্থক দ্বন্দ্ব এই বিষয়গুলো লেখার কোনো প্রয়োজনীয়তা নেই। তাহলে আমি এখন আলোচনা করব বহুপদী দ্বন্দ্ব। বহুপদী দ্বন্দ্ব, বহুপদী, তাহলে বহু পদ বলতে কিন্তু আমরা সাধারণত দুইয়ের অধিক পদ হলেই বহুপদ বলে থাকি, তাই না? কিন্তু বহুপদী দ্বন্দ্ব সমাসে তিন বা ততোধিক পদ মিলে যদি দ্বন্দ্ব সমাস হয় তাহলে সেটাকে বলে বহুপদী দ্বন্দ্ব সমাস। একটি উদাহরণ তোমাদেরকে দিয়ে লিখি আমি, যেমন লক্ষ্য করো, স্বর্গ, মর্ত, পাতাল। খেয়াল করো, এটি কিন্তু একটি সমস্ত পদ। স্বর্গ, মর্ত, পাতাল সমস্ত পদ। এটার ব্যাসভাগ আমরা কিভাবে লিখব? স্বর্গ, কমা, মর্ত ও পাতাল। জায়গা ধরছে না, নিচে লিখি। স্বর্গ, মর্ত ও পাতাল। পাতাল দেখেন এক লাইনে হবে, জায়গায় ধরছে এই জন্য। স্বর্গ, মর্ত, পাতাল, তাহলে এটি কিন্তু একটি সমস্ত পদ। তাহলে এখানে দেখো তিনটি পদ আছে। এর আগে গতদিন তোমাদের যে উদাহরণগুলো আমি দিয়েছিলাম সেখানে কিন্তু দেখবে দুটো পদ আছে। তাহলে দুই পদে হলে সেটাকে আমরা শুধু দ্বন্দ্ব লিখবো, কিন্তু দুইয়ের অধিক অর্থাৎ তিন বা ততোধিক পদে যদি দ্বন্দ্ব সমাস হয় তাকে বলে বহুপদী দ্বন্দ্ব সমাস। তাহলে এখানে তিনটি পদ আছে, তিনটি পদ থাকলে একটি কমা হবে এবং শেষে দুটো পদের মধ্যে ও বসবে। সেক্ষেত্রে তোমরা খেয়াল করবে এখানে পাতাল, এটা তাহলে এই পাতালটা হচ্ছে পরপদ, আগেরটুকু কিন্তু তাহলে এইটুকু কি হবে? পূর্বপদ হবে। আমরা যদি পাঁচটি শব্দ লিখি, শেষেরটি হবে পরপদ, আগের চারটি হবে পূর্বপদ। তাহলে স্বর্গ, মর্ত, পাতাল, স্বর্গ, মর্ত ও পাতাল। তেল, নুন, লাকড়ি মনে করো। তেল, কমা, নুন ও লাকড়ি। এখন চারটি শব্দ দিয়ে একটি উদাহরণ আমি লিখি। চারটি শব্দ দিয়ে একটি উদাহরণ লিখি, যেমন রোগ, শোক, জরা, মৃত্যু। রোগ, শোক, জরা মানে বার্ধক্য। লক্ষ্য করো, রোগ, শোক, জরা, মৃত্যু। তাহলে রোগ, শোক, জরা, মৃত্যু এটা কিন্তু একটি সমস্ত পদ। এটি আমরা ব্যাসবাক্য লিখব কি? রোগ, কমা, শোক, কমা, জরা,
লক্ষ্য করেছ 5টি 6টি 7টি হতে পারে, তবে পরীক্ষার ক্ষেত্রে তোমরা সাধারণত দেখবে 3টি বা 4টি থাকতে পারে, এর বেশি কখনো সাধারণত থাকে না। তাহলে 3 বা ততোধিক পদে যদি দ্বন্দ্ব সমাস হয় সেটাকে আমরা বলবো বহুপদী দ্বন্দ্ব সমাস। তাহলে আমরা অলুক দ্বন্দ্ব আলোচনা করেছি, বহুপদী দ্বন্দ্ব আলোচনা করলাম, এবার আমরা আলোচনা করব একশেষ দ্বন্দ্ব। একশেষ মানে এক শেষ, একটি পদের মধ্যে শেষ। কিভাবে হয়েছে তোমরা একটু লক্ষ্য করো। আমরা, তুমি, আমি ও সে। লক্ষ্য করো, তুমি, আমি ও সে, আমরা, তাই না? পুরুষ। এখানে কি হয়েছে? দ্বন্দ্ব সমাসের যদি পূর্বপদ পরপদ যদি নির্দিষ্ট না থাকে, এখানে তো আমরা, কোনো নির্দিষ্ট পূর্বপদ পরপদ নেই। একটা আছে আমরা, পূর্বপদ পরপদ, এর আগে যেগুলো করেছি বহুপদী দ্বন্দ্ব, সেখানে কিন্তু পূর্বপদ পরপদ সুনির্দিষ্ট ছিল, এখানে কিন্তু পূর্বপদ পরপদ নির্দিষ্ট নয়। তাহলে পূর্বপদ পরপদ যদি নির্দিষ্ট না থাকে অথচ উভয় পদেরই যদি অর্থ প্রাধান্য বজায় থাকে, তাকে বলে একশেষ দ্বন্দ্ব। সাধারণত সর্বনাম পদে, তাহলে আমরা বলতে পারি কখনো কখনো সর্বনাম পদে দ্বন্দ্ব সমাস হলে তার পূর্বপদ এবং পরপদ যদি নির্দিষ্ট না থাকে অথচ উভয় পদেরই অর্থ প্রাধান্য পায় বা অর্থ প্রাধান্য বজায় থাকে, তাকে বলে একশেষ দ্বন্দ্ব। খুব বেশি উদাহরণ নেই, আমরা, তোমরা, আপনারা, সাধারণত তোমরা পরীক্ষায় দেখবে আমরা এই শব্দটি পরীক্ষায় খুব আসে। তবে এই আমরা কেউ যদি নিত্য সমাস লেখে সেটিও কিন্তু কারেক্ট হবে, কিন্তু তোমাদের উচ্চ মাধ্যমিক পর্যায়ে কোনো বইয়ে তোমরা দেখবে যে সেখানে কোথাও এটা নিত্য সমাস দেওয়া নেই, কিন্তু 9, 10 বইয়ে কিন্তু নিত্য সমাস দেওয়া আছে। তাহলে তুমি, আমিও, সেখানে আরেকটা কথা তোমাদেরকে বলি, তোমরা খুব খেয়াল করো, এই যে পুরুষ, উত্তম পুরুষ, মধ্যম পুরুষ, নাম পুরুষ, এখানে কিন্তু বাংলা একটা রুল আছে, সেটা হচ্ছে সাধারণত আগে তুমি অর্থাৎ মধ্যম পুরুষ হয়, তারপরে উত্তম পুরুষ হয়, শেষে প্রথম পুরুষ বা নাম পুরুষ হয়। তুমি, আমি ও সে, এটা হওয়ার কথা, কিন্তু কেউ যদি আমি, তুমি ও সে লেখে তাহলে সেটাকে আমরা কারেক্ট ধরে নম্বর দিই। তবে সাধারণত এটা হওয়ার কথা তুমি, আমি ও সে, আমরা। আপনারা, আপনিও, সে বা তারা। তোমরা, তুমি ও সে বা তারা, তোমরা। লক্ষ্য করো, তুমি ও সে, তাহলে তুমি ও সে এটাও হয়, তুমি ও তারা, তোমরা, সেটিও হয়, তোমরা। তাহলে লক্ষ্য করেছো আমি যে কথাটি বলেছি যে একশেষ দ্বন্দ্বে কি হবে? সর্বনাম পদে সমাস হবে, কিন্তু তার সুনির্দিষ্ট পূর্বপদ পরপদ থাকবে না, অথচ উভয় পদেরই অর্থে প্রাধান্য বজায় থাকবে। তাহলে এই জাতীয় যে শব্দ গঠিত হবে সেইগুলোকে আমরা বলবো একশেষ দ্বন্দ্ব। তাহলে আমাদের দ্বন্দ্ব সমাস সম্পর্কিত আলোচনা শেষ হলো। আমি আবার একটু এই বিষয়টি সম্পর্কে বলি যে দ্বন্দ্ব সমাস মূলত উভয় পদেরই অর্থ প্রাধান্য বজায় রেখে হয়। কখনো কখনো আমরা দেখব সমস্ত পদে হাইফেন বসে, সকল ক্ষেত্রে নয়, কখনো কখনো হাইফেন বসে সমস্ত পদের ক্ষেত্রে, কখনো কখনো বসে না। আবার সেখানে আমরা দেখব যে এই সমাসের মধ্যে আবার সন্ধিবদ্ধ হয়েও বসে, যেমন হতাহত। লক্ষ্য করে দেখো, হত ও আহত, লক্ষ্য করো এখানে তোমার হাইফেন দিয়ে সুন্দর, তাই না? এগুলো সব দ্বন্দ্ব সমাস। হিতাহিত দ্বন্দ্ব সমাস, দম্পতি, এগুলো দ্বন্দ্ব সমাস। তাহলে অলুক দ্বন্দ্ব কি? ব্যাস বাক্যের বিভক্তি সমস্ত পদে লোপ পাবে না, অর্থাৎ সমস্ত পদে বিভক্তিটি বজায় থাকবে। এটা অলুক। বহুপদী দ্বন্দ্ব, এটা নাম লিখতে হবে। বহুপদী দ্বন্দ্ব কি? 3 বা ততোধিক, অর্থাৎ 2-এর অধিক পদে দ্বন্দ্ব সমাস হতে হবে। তাহলে 3 বা ততোধিক পদে যদি দ্বন্দ্ব সমাস হয় অবশ্যই সেখানে প্রত্যেকটি পদেরই অর্থ প্রাধান্য থাকবে, সেটা বহুপদী দ্বন্দ্ব। আর শেষে দেখালাম তোমাদের একশেষ দ্বন্দ্ব। তাহলে একশেষ দ্বন্দ্বটা কি? কখনো কখনো সর্বনাম পদে সমাস হলে সর্বনাম পদে সমাস হবে, অথচ পূর্বপদ পরপদ স্পষ্ট না, কিন্তু উভয় পদেরই অর্থ প্রাধান্য বজায় থাকে।
তাহলে যদি উভয় পদেরই অর্থ প্রাধান্য বজায় থাকে, পূর্বপদ পরপদ সুনির্দিষ্ট না থাকে এবং সর্বনাম পদের সমাস হয়, সেটাকে আমরা বলবো একশেষ দ্বন্দ্ব সমাস। তাহলে আমাদের দ্বন্দ্ব সমাসের আলোচনা শেষ। এবার খুবই গুরুত্বপূর্ণ সমাস দ্বিগু, সেটি নিয়ে আমি আলোচনা করব। দ্বিগু, দ্বিগু সমাস সহজ এবং দ্বিগু সমাসের সবচেয়ে সুবিধা হচ্ছে এটির কিন্তু কোনো আবার ভাগ নেই। যেমন দ্বন্দ্ব সমাসের ভাগ আছে, তোমার তৎপুরুষ সমাসের ভাগ আছে, কর্মধারয় সমাসের ভাগ আছে, অব্যয়ীভাব সমাসের ভাগ আছে। বিশেষ করে দ্বিগু এবং অব্যয়ীভাব, দ্বিগু সবই দ্বিগু, অব্যয়ীভাব বলে সবই কি অব্যয়ীভাব। তাহলে দ্বিগু সমাসটা একটা লক্ষ্য করো, আমি একটি উদাহরণ দিয়ে তোমাদেরকে দ্বিগু সমাসকে বোঝানোর চেষ্টা করব। সেটা কি, চৌমোহনা। তাহলে চৌ চার মোহনার সমাহার, খেয়াল করো, চৌমোহনা, চৌ মোহনার সমাহার। চৌকি চার, মোহনার সমাহার। আমি উদাহরণটাকে লিখলাম, এরপরে আমি চৌ মোহনা দিয়ে তোমাকে বোঝাবো এটি কিভাবে দ্বিগু সমাস হয়েছে। দ্বিগু সমাসে কি হবে, পূর্ব পদে সংখ্যাবাচক শব্দ বসবে। সংখ্যাবাচক শব্দটা সাধারণত বিশেষণ হয়। পূর্ব পদে সংখ্যাবাচক শব্দ বসবে, পরপদে বসবে বিশেষ্য এবং এই সমস্ত পদটি হবে বিশেষ্য, অর্থাৎ সমস্ত পদ বিশেষ্য হবে। তাহলে লক্ষ্য করো, পূর্বপদ সংখ্যাবাচক শব্দ, পরপদ বিশেষ্য এবং সমস্ত পদটিও বিশেষ্য হলে বা বিশেষ্য বোঝালে তাকে দ্বিগু সমাস বলে। এবং দ্বিগু সমাসের ব্যাস বাক্যে সাধারণত সমষ্টিবোধক অর্থে সমাহার শব্দটি যুক্ত হয়। এটা কিন্তু খেয়াল করতে হবে, প্রত্যেক দ্বিগু সমাসে দেখবে যে ব্যাস বাক্যে কি বসবে, সমাহার। কি অর্থে, সমষ্টিবোধক অর্থে। তাহলে পূর্বপদ সংখ্যাবাচক শব্দ অর্থাৎ সংখ্যাবাচক বিশেষণ, পরপদ বিশেষ্য এবং সমস্ত পদটি কি হবে, বিশেষ্য হবে। এবং ব্যাস বাক্যে সমষ্টিবোধক অর্থে সমাহার বসলে তাকে বলে দ্বিগু সমাস। দ্বিগু সমাসের সবচেয়ে সুবিধা যেটা বলেছিলাম, দ্বিগু সমাসের কোনো প্রকারভেদ নেই, যা আছে সবই হচ্ছে দ্বিগু। তাহলে এখানে আমরা লক্ষ্য করব, সাধারণত তোমরা দেখবে তে, ত্রি, দো, দুই, চৌ, চার, পঞ্চ, সাধারণত এগুলো হবে ষড়, হতে পারে অষ্ট, নব। এই যে শব্দগুলো, এই সংখ্যাবাচক শব্দগুলো সাধারণত পূর্বপদে বসবে। তাহলে আমি কিছু উদাহরণ বলি তোমাদেরকে দ্বিগু সমাসে, তোমরা লক্ষ্য করো। চৌরাস্তা যদি বলি আমি, চৌ সংখ্যাবাচক শব্দ, চার রাস্তা সমাহার। সেক্ষেত্রে একটা কথা তোমাদেরকে আমি বলি, যেমন এখানে আমি চৌ মোহনার সমাহার, এখানে যদি আমি লিখে দিতাম চৌ মোহনার সমাহার, এটা কিন্তু ভুল নেই। চৌ মোহনার, এখানে চৌ না লিখে লিখলাম চার মোহনার সমাহার, ওকে। কিন্তু তোমরা একটা বিষয় খেয়াল করবে, সবসময় এটা করবে যাতে পরীক্ষক কোনো রকম ভুল ধরতে না পারেন। সমস্ত পদে যেটি থাকবে সেটি আমরা ব্যাস বাক্যে রাখার চেষ্টা করব। এই জন্য এখানে চৌ লিখে ব্র্যাকেটে চার দিয়েছি। এটা কেন দিয়েছি এখানে দেখো, সব সময় তো দিতে হবে তা নয়, অনেক সময় একই শব্দ কিন্তু অন্যভাবে অন্যটা হতে পারে। যেমন সে অর্থ তিন, তে তিন, নব একই বানান, নবরত্ন,
লক্ষ্য করো, নবরত্ন। তাহলে স্বাভাবিকভাবে এটা কিন্তু আমার কাছে মনে হতে পারে যে নব মানে নতুন রত্ন, তাই না? এটা হতে পারে, কিন্তু এই নব হচ্ছে নবম, সংখ্যাবাচক শব্দ নব, নব মানে ৯, তাহলে নবরত্ন। এই জন্য এখানে ব্র্যাকেটে আমরা ওটা লিখে দিই, নব রয় রত্নের সমাহার। নবরত্ন, নব ৯ রত্নের সমাহার, নবরত্ন। লক্ষ্য করেছ? ত্রিরত্ন, ত্রিরত্নের সমাহার, ত্রিরত্ন। এবার পঞ্চ দিয়ে একটি উদাহরণ লিখি, তোমরা খেয়াল করো। যেমন পঞ্চেন্দ্রিয়, পঞ্চেন্দ্রিয় প্রত্যেকটা শব্দ দিয়ে আছে। দেখো, পঞ্চেন্দ্রিয়, পঞ্চ ইন্দ্রিয়ের সমাহার। তাহলে পঞ্চ, ৫ এখানে আমরা লিখতেও পারি, নাও লিখতে পারি, বা লিখিয়ে দিলাম, না লিখলেও চলবে। পঞ্চ ইন্দ্রিয়ের সমাহার, পঞ্চ ৫ ইন্দ্রিয়ের সমাহার। এখানে ৫ না দিলে বেটার হতো আরো। পঞ্চেন্দ্রিয়, তোমরা ৫টি ইন্দ্রিয় হয়তো জানো, চক্ষু, কর্ণ, নাসিকা, ত্বক, জিহ্বা, তাই না? পঞ্চেন্দ্রিয়। পঞ্চনদ, পঞ্চনদ, পঞ্চনদ নিয়ে এটাকে তোমার ভেজাল আছে যে পঞ্চনদের সমাহার। তোমরা একটু 9, 10 বই দেখো, এখানে লেখা থাকে কিন্তু বেশ বাক্যে নদী আছে, পঞ্চ নদীর সমাহার। এটা কিন্তু হওয়ার কথা, পঞ্চ নদীর সমাহার, সমস্ত পদে হবে পঞ্চনদ। কিন্তু উচ্চ মাধ্যমিকে যত বই দেখবে সকল বইয়ে দেওয়া আছে পঞ্চনদের সমাহার, এটাকে আমরা সিদ্ধ ধরি, পঞ্চনদ। পঞ্চভূত, পঞ্চবটি, পঞ্চবটি বন। তোমাদের বিভীষণের প্রতি মেঘনাদ যে কাব্যাংশটুকু তোমরা পড়েছিলে, এখন বাদ দিয়েছে, সেখানে কিন্তু ওই কথা প্রসঙ্গে অবশ্যই সেই পঞ্চবটি বনের প্রসঙ্গে এসেছে, তাই না? পঞ্চনদ এটি। অষ্টধাতু, অষ্ট ৮টা ধাতু, অষ্ট ধাতুর সমাহার। সপ্ত, সপ্ত অহের সমাহার, সপ্তাহ। সপ্তর্ষি, সপ্ত ঋষির সমাহার, সপ্তর্ষি। লক্ষ্য করেছ? এবার এটা বলো দেখি, আমরা চিন্তা করি চতুরঙ্গ। চতুরঙ্গ একটু ব্যতিক্রম, তো এটা উদাহরণ লিখলাম। চতুরঙ্গ কি? চতুরঙ্গ কি? আমরা অনেকে জানি যে দাবা খেলার প্রাচীন নাম চতুরঙ্গ, তাই না? কিন্তু এখানে কিন্তু ওটা নয়। চতুরঙ্গ চতু অঙ্গের সমাহার। তাহলে চতু ৪ অঙ্গের সমাহার। লক্ষ্য করো, এখানে কিন্তু বিসর্গ দিতে হবে, তা না হলে তুমি ১৪ এই বিসর্গটা তো বিসর্গ সন্ধি নিয়মে র হয়েছে। চতুরঙ্গ, ৪টি অঙ্গের সমাহার, চতুরঙ্গ। এখানে ৪টি অঙ্গ কি? প্রাচীনকালে ছিল না? রথী, অশ্বারোহী, পদাতিক, এগুলো নাম শুনেছ? গজি অর্থাৎ পায়ে হেঁটে যুদ্ধ করা, রথে চড়ে যুদ্ধ করা, হাতির পিঠে চড়ে যুদ্ধ করা, ঘোড়ার পিঠে করে যুদ্ধ করা, ওটাকে বলা হয় যে চতুরঙ্গ, চতু অঙ্গের সমাহার। লক্ষ্য করে, তাহলে চতু অঙ্গ অর্থাৎ চতু এখানে সংখ্যাবাচক শব্দ, অঙ্গ হচ্ছে বিশেষ্য এবং সমস্ত পদটিও বিশেষ্য। এখানে একটা কথা তোমাদেরকে বলে রাখি যে এই সমাসের ক্ষেত্রে কিন্তু বিশেষ্য হওয়াটা কিন্তু খুব জরুরি। যদি বিশেষ্য না হয়ে সমস্ত পদটা বিশেষণ হয়, সেক্ষেত্রে কিন্তু সেটি দ্বিগু সমাস থাকে না। একটা উদাহরণ দিয়ে তোমাদেরকে আমি বোঝানোর চেষ্টা করি। ধরো এটি লিখলাম চৌরাস্তা। দেখো, চৌরাস্তা এখানে কিন্তু ৪ রাস্তার সমাহার, অর্থাৎ এই চৌ সংখ্যাবাচক শব্দ, সমস্যা নেই। রাস্তা বিশেষ্য, চৌরাস্তা একটা জায়গার নাম, সেটাও বিশেষ্য। অর্থাৎ পূর্বপদ বিশেষ্য, পরপদ বিশেষ্য, সমস্ত পদটাও বিশেষ্য। লিখে দেখাই, এটা হচ্ছে সংখ্যাবাচক বিশেষ্য, তো না? তোমার সংখ্যাবাচক শব্দ অর্থাৎ বিশেষণ। সংখ্যাবাচক শব্দ মানে এটা বিশেষণ।
রাস্তাটা ভুল বলেছিলাম বলতে পারি, বিশেষ্য। তাহলে সংখ্যাবাচক শব্দ মানে বিশেষণ, পরপদ, বিশেষ্য এবং চৌরাস্তা এটা সমস্ত পদ, এটা হচ্ছে বিশেষ্য, যেটা তোমাদের শুরুতে আমি দেখিয়েছি এই সমাসের আলোচনায়। তাহলে বিশেষ্য না হয়ে যদি এটি বিশেষণ হয় তাহলে কিন্তু এটি দ্বিগু সমাস থাকে না, তখন এটি হয়ে যায় সংখ্যাবাচক বহুব্রীহি। ভালো করে লক্ষ্য করবে, আমরা যখন আবার এই বহুব্রীহি সমাস আলোচনা করব, সংখ্যাবাচক বহুব্রীহি, তখন এই বিষয়টি আসবে। একটা উদাহরণ দিয়ে তোমাকে বোঝায়, যা লক্ষ্য করো, চতুর্দশপদী, চতুর্দশ পদ নয় পদী, চতুর্দশ পদ আছে যার। চতুর্দশপদী কাকে বলে? সনেটকে বলি। পদ এখানে মাত্রা বোঝাচ্ছে। চতুর্দশ পদ আছে যার, চতুর্দশপদী, চতুর্দশ পদ 14টি, 14 চরক 14 মাত্রা না, চতুর্দশ পদ আছে যার। এটা কিন্তু বিশেষ্য নয়, বিশেষণ। এই কারণে এটি কিন্তু দ্বিগু সমাস হবে না। এই জন্যে এই জায়গাটা খুব খেয়াল করতে হবে যে যদি বিশেষ্য না হয় তাহলে সেটি দ্বিগু সমাস হবে না। দ্বিগু সমাসের শর্তই হচ্ছে পূর্বপদ সংখ্যাবাচক শব্দ, পরপদ বিশেষ্য এবং সমস্ত পদটিও হবে বিশেষ্য, এবং ব্যাস বাক্যে সমষ্টিবোধক অর্থে সমাহার বসবে। তাহলে দ্বিগু সমাসের আলোচনা আমরা করলাম। আমি আরেকবার এই সমাসটা সম্পর্কে একটু তোমাদের বলি, সেটা তোমরা একটু লক্ষ্য করো। অর্থাৎ পূর্বপদ সংখ্যাবাচক শব্দ বা সংখ্যাবাচক বিশেষণ, পরপদ বিশেষ্য এবং সমস্ত পদটি বিশেষ্য বোঝালে এবং ব্যাস বাক্যে সমষ্টিবোধক অর্থে সমাহার বসলে তাকে বলে সংখ্যা মানে দ্বিগু সমাস। বুঝতে পেরেছ? আচ্ছা, তাহলে আমরা দুটো ক্লাসে সমাস সম্পর্কিত আলোচনা করেছি। পরবর্তীতে দ্বিগু সমাস এবং দ্বন্দ্ব সমাস আমরা শেষ করেছি। পরবর্তী ক্লাসে আলোচনা করব তৎপুরুষ সমাস। তৎপুরুষ, দ্বন্দ্ব এবং দ্বিগুটা একটু সমাসটি ছোট। তৎপুরুষ কর্মধারয় বহুব্রীহি একটু বড়, আবার অব্যয়ীভাব সমাস ছোট। এর বাইরে আমরা প্রাদি সমাস আলোচনা করব, নিত্য সমাস আলোচনা করব, সামান্য বিষয়। তাহলে আমরা দ্বন্দ্ব সমাস এবং দ্বিগু সমাসটা আরেকবার একটু বলি, তোমরা লক্ষ্য করো যে দ্বন্দ্ব সমাসে সাধারণত পূর্বপদ পরপদ উভয় পদের অর্থ প্রাধান্য পায়। এই বিষয়টি ভালো করে লক্ষ্য করবে। সেখানে যেটা অলুক দ্বন্দ্ব সেটা অলুক দ্বন্দ্ব লিখবে, যেটা একশেষ দ্বন্দ্ব একশেষ দ্বন্দ্ব লিখবে, যেটা বহুপদী দ্বন্দ্ব সেটা বহুপদী দ্বন্দ্ব লিখবে, আর বাকি সব হচ্ছে দ্বন্দ্ব। আর দ্বিগু সমাসের ক্ষেত্রে অবশ্যই আমাদেরকে খেয়াল করতে হবে যে পূর্বপদ পরপদ এটা লক্ষ্য করবে এবং সমস্ত পদটা বিশেষ্য বোঝাবে। অর্থাৎ সংখ্যাবাচক বিশেষণ পূর্বপদে বসবে, পরপদে বিশেষ্য বসবে এবং সমস্ত পদটিও কি হবে? বিশেষ্য হবে, এবং ব্যাস বাক্যে সমষ্টিবোধক অর্থে সমাহার বসবে। তাহলে পূর্বপদ সংখ্যাবাচক শব্দ, পরপদ বিশেষ্য এবং সমষ্টি পদটি বিশেষ্য হলে এবং ব্যাস বাক্যে সমষ্টিবোধক অর্থে সমাহার বসে যে সমাস হয় তাকে বলে দ্বিগু সমাস। আমরা পরের ক্লাসে তৎপুরুষ সমাস আলোচনা করব। সেই পর্যন্ত তোমরা সকলে ভালো থাকো। দোয়া করি অতি তাড়াতাড়ি তোমরা আমাদের শিক্ষা প্রতিষ্ঠানে ফেরত আসতে পারো এবং তোমাদের এই যে পদচারণায় মুখরিত হোক আমাদের শিক্ষা প্রতিষ্ঠান এবং আমরা সশরীরে ক্লাস নিতে পারি। আল্লাহর কাছে এই প্রার্থনা করে আজকের মতো শেষ করছি। সবাইকে ধন্যবাদ, ভালো থাকো, আল্লাহ হাফেজ।